আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগ চালু হলেও বহির্বিভাগে এখনো চিকিৎসা বন্ধ। ডাক্তারদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেফতার। উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। নির্দিষ্ট সময় জমা না দিলে আইনি ব্যবস্থা। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক। বাড্ডা থানায় করা হত্যা মামলায় টিপু মুন্সি কারাগারে। মানুষের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ড আবারও তদন্তের ঘোষণা। এবং সংশোধন করা হতে পারে বর্তমান বাজেট। দ্রুতই প্রকাশ করা হবে রফতানি লক্ষ্যমাত্রা। মুদ্রা ব্যবহারের সতর্ক থাকার আহ্বান অর্থ উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু হলেও বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জানান, সকাল থেকে বহির্বিভাগের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রয়েছে। চিকিৎসকরা জানান, দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে জরুরি বিভাগে তাদের সেবা চালু হয়েছে। তবে সব দাবি আদায় না হওয়া পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে বলে জানান তারা। এদিকে হাসপাতালের অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভর্তি থাকা রোগীদের চরম ভোগান্তি হচ্ছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ফিরে যাচ্ছেন সেবা না পেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকারপাড়ার রঞ্জিত পালের ছেলে। ওসি মাসুদ রানা জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই তাকে ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেস উর রহমান জানান, অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারাও সম্পদের হিসাব জমা দেবেন। সরকারি 15 লাখ কর্মচারী রয়েছেন। কেউ সম্পদের হিসাব জমা না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব। 2 সপ্তাহ পর থেকে আর্থিক বিবরণী জমা নেওয়া শুরু হতে পারে বলেও জানান তিনি। এদিকে আগামী 1 সপ্তাহের মধ্যেই 25 জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেবে সরকার। আমি যদি যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন, এর বাইরে কি কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কিনা বলেন। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কি আছে, জমি জমা, সঞ্চয়পত্র, আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কিভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালে 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। গতরাত 12:15টার দিকে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া জানান, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। চলতি মাসে বা আগামী মাসে বর্তমান বাজেট কিছুটা সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে। সকালে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা ও প্রবৃদ্ধির সঠিক পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শিগগিরই প্রকাশ করা হবে চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে মুদ্রার যত্ন ও ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। কয়েকদিন আগে আমি বসছি বাজেটের সাথে কি কি করা যা করে। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করবো। এটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করছি। আমি বাংলাদেশের কনটেক্সট হয় কি, আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই। পৃথিবীর আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয়, এমনি ওদের ক্যাশ কম সার্কুলেশন, কিন্তু ওটা কোনো মিউটিলেটেশন আছে। এইটা যত তাদের রিপ্লেস করে, কিন্তু এখানে আবার এসে আছে যে যতদিনের রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয়েও কথা বলেন তারা। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেন অভিযোগ করে তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তার অভিযোগ, মেগা প্রকল্পের নামে শেখ হাসিনার সরকার মেগা লুটপাট করে বিদেশের টাকা পাচার করেছে। গণহত্যাকারী শেখ হাসিনাকে সমর্থন ও আশ্রয় দেয় ভারতের সমালোচনা করেন বিএনপির এই মুখপাত্র। গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমানরা বলছেন, আনিসুল হক সাহেবরা বলছেন যে কত টাকা কে পাচার করেছে। জয় সাহেব থাকেন এক দেশে, সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্না ভাগ্নিরা থাকেন আরেক দেশে। কি করেন তারা? জামাই মেয়ে তারাও বিদেশে থাকতেন, কিন্তু কোন কোম্পানিতে চাকরি করতেন, কোন প্রতিষ্ঠানে তারা কাজ করতেন, এইটা কি কোনদিন জনগণকে জানিয়েছিলেন? কুইক রেন্টাল প্রকল্পে ক্রয় সংক্রান্ত মন্ত্রীর একক ক্ষমতা এবং এ বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, বিদ্যুৎ আইনের এই দুই ধারা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি AKM রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আইন সচিব, অর্থ সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের 2 আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। আইনের 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন গৃহীত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আরেক ধারায় বলা হয়েছে, ক্রয় বিষয়ে মন্ত্রীর একক ক্ষমতা থাকবে। আইনের 2টি ধারায় সংবিধানের লঙ্ঘন বলে জানান রিটকারীর আইনজীবী। 6-এর 2 উপধারা যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, ওইখানে বলা আছে যে মন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সাথে আলাপ আলোচনা করে তাকে বিদ্যুৎ উৎপাদনের কন্ট্রাক্ট সাইন করতে পারবে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেসরকারি 9টি ব্যাংকের সাথে লেনদেনের সতর্কতা জারি করায় বিপাকে পড়েছেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের বিভিন্ন ফি, ভ্যাট সহ অন্যান্য আর্থিক লেনদেন সময় মতো করতে না পারায় পণ্য ডেলিভারিতেও তাদের অতিরিক্ত সময় লাগছে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরাও। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোর আর্থিক লেনদেনে অস্বচ্ছতার কারণে গেল কদিনে ওইসব ব্যাংকের পে অর্ডার ও চেকের মাধ্যমে বন্দরের বিভিন্ন ফি, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য অর্থ প্রদান করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন বন্দর ব্যবহারকারীরা। এখন নতুন করে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চেক ও পে অর্ডার সহ অন্যান্য সেবা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। ফলে পণ্য ডেলিভারি নিতে এসে বিপাকে পড়ছেন গ্রাহকরা। যেটা আমি এখনই পে অর্ডার করতে পারতাম, সেই পে অর্ডারটা এখন আমার ওখান থেকে টাকা নিয়ে অথবা অন্য জায়গা থেকে টাকা গোছে আমাকে অন্য ব্যাংকে যেতে হচ্ছে। আমাদের এখন এই ব্যাংকগুলো চেঞ্জ করতে হবে। আমরা এসআইবিএল থেকে পে অর্ডার সাবমিট করতাম, এই ক্ষেত্রে এখন আমার অন্য ব্যাংকে যাইতে হবে। স্বাভাবিক ব্যাংকেও একটা চাপ পড়বে, জাম পড়বে আর কি। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরের কার্যক্রম যাতে স্থবির হয়ে না পড়ে সেজন্য সতর্কতা হিসেবেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। এছাড়াও এস আলমের 4টি ব্যাংকে বন্দর কর্তৃপক্ষের আমানত জমা আছে প্রায় 900 কোটি টাকা। ব্যাংকগুলোকে অর্থ পরিশোধের সময়ও জানাতে বলেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা এই টাকাগুলা দ্রুত এনক্যাশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে। আমরা ইতিমধ্যে তাদেরকে আবার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে আমরা তাদেরকে ডেকেছি এবং তাদেরকে একটা টাইমলাইন দিতে বলেছি আমরা। এদিকে বন্দরের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন C&F এজেন্টরা। আমাদেরকে সেই ব্রিদিং স্পেসটা না দিয়ে হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে ফেললে, সেটা ব্যাংকের হিসাবই হোক অথবা অন্য কোনো আইনি হোক, সেটা আসলে সকল পক্ষের জন্য ক্ষতিকর হয়। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতা 53,000 একক। সেখানে এখন পর্যন্ত কন্টেইনার রয়েছে প্রায় 38,000 একক। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। প্রায় 1 মাস যাবৎ পানিবন্দী লক্ষ্মীপুরের চরের মানুষ। প্রভাবশালীরা ভরুয়া নদী দখল ও খাল ভরাট করে অবকাঠামো নির্মাণ করায় এমন জলাবদ্ধতা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে সংস্কারের অভাবে বিকল হয়ে আছে সুইচ গেটগুলো। লক্ষ্মীপুরের ভরুয়া নদী তীরের বাসিন্দাদের দুর্দশার কথা জানাচ্ছে মুশফিকুর রহমান। ছবি তুলেছেন এমদাদুল হক। স্থানীয় নদী খেকো প্রভাবশালীদের কারণে লক্ষ্মীপুরের কমলনগর রামগতি উপজেলার ভুলুয়া নদী আজ মৃতপ্রায়। দখলবাজদের কারণে হুমকির মুখে হাজারো মানুষের জীবন। বড় নদীতে কোনো পানি নেই, আমাদের এখান থেকে নামার কোনো ব্যবস্থা নাই। এখনো আমার ঘরে কোমর পর্যন্ত পানি। ভুলুয়া নদীর মেইন নদীটাকে মাটি দিয়ে ভরাট করে প্রায় 200 মিটার নদী ভরাট করে ফেলছে। এখন মাত্র 100 মিটার নদী আছে। বাড়িঘর তৈরি করছে, বসতবাড়ি ওরা ভরাট করে বিক্রি করে ফেলছে, বিক্রি করে বাসতঘর করছে, মাছের হেসারি করছে, মুরগির ফার্ম তৈরি করছে। এদিকে আপনার পশ্চিম সাইডে নদীটা ক্লিয়ার, কিন্তু গোড়া দিয়ে যে জায়গা দিয়ে পানিটা যাবে ওই জায়গাটা নদীটা ক্লিয়ার না।
সন্তোষজনক হারে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে ভুলুয়ার গতিপথ রোধের কারণে আশানুরূপ পানি কমছে না চরকাদিরা, হাজিরহাট, চর লরেন্স সহ আশেপাশের এলাকার। বাঁধ কেটে পানি বের করার চেষ্টা করা হলেও সেখানেও বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালীরা। বাইরে দিয়ে মানুষ তো মেলা মানুষ গেছে, মানুষের অত্যাচার করে ধারে দিয়ে আর কাটতে দেয়, ওই সামনে দিয়ে বানিয়ে এরকম ওষা কাটতে দেয় না। হ্যাঁ, চর নেয়ামত এলাকার রাতাচড়া খালের মুখের সুইচ গেটটিও বিকল হয়ে আছে। স্বাধীনতার পর এর সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কভার নাই যে এই আমল করছে, ইয়ার আর ধর না হাইডের বন্যা, হত্তরের বন্যা চলে গেছে, এগুলো কভার মাইনে লই গেছে, হড়ি দড়ি গেছে। দ্রুত ভুলুয়া নদী এবং আশেপাশের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, লক্ষ্মীপুর। এবার পার্টিস খেলার খবর। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে তারা তুলে নিয়েছে পাকিস্তানের আরো 6টি উইকেট। দিনের প্রথম উইকেট তুলে নেন তাসকিন। এরপর পাকিস্তানের ব্যাটিং লাইন আপে ধস নামান আরেক পেসার নাহিদ রানা। এতে মাত্র 81 রানে 6 উইকেট হারায় পাকিস্তান। তবে বিপর্যয়ে পড়া পাকিস্তান দলকে টেনে তোলার চেষ্টা করেন রিজওয়ান। আগা সালমানকে সঙ্গে নিয়ে লাঞ্চ বিরতির আগে সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন তিনি। লাঞ্চ বিরতির পর হাসান মাহমুদের বল আউট হন রিজওয়ান। এ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 8 উইকেটে 139 রান, লিড বেড়ে দাঁড়িয়েছে 151 রানে। এমবাপ্পের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও 10 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বেটিস, কিন্তু এজাউজুয়েলের শট চলে যায় পোস্ট ঘেঁষে। এরপর প্রথমার্ধের আর তেমন কোনো সুযোগ পায়নি দুদল। দ্বিতীয়ার্ধের বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে কার্লো এনচেলোত্তির দল। 67 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 75 মিনিটে পেনাল্টিতে দ্বিতীয় গোল করেন ফ্রান্স তারকা। এই জয় পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-0 গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। ওল্ড ট্রাফোর্ডে 35 মিনিটে লুইস দিয়াস এগিয়ে নেন অলরেডদের। এই গোলের রেশ না কাটতে 42 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ান স্ট্রাইকার। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো মোহাম্মদ সালাহ 56 মিনিটে গোল করে লিভারপুলকে 3-0-তে এগিয়ে নেন। এই জয় ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগ চালু হলেও বহির্বিভাগে এখনো চিকিৎসা বন্ধ। ডাক্তারদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেফতার। উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দিষ্ট সময় জমা না দিলে আইনি ব্যবস্থা। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক। বাড্ডা থানায় করা হত্যা মামলায় টিপু মুন্সি কারাগারে। মানুষের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ড আবারও তদন্তের ঘোষণা। এবং সংশোধন করা হতে পারে বর্তমান বাজেট। দ্রুতই প্রকাশ করা হবে রফতানির লক্ষ্যমাত্রা। মুদ্রা ব্যবহারের সতর্ক থাকার আহ্বান অর্থ উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।